আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের অধ্যায়ে চতুর্থ অধ্যায়টা পড়াবো, গৃহ সম্পদের ব্যবস্থাপনা। গত ক্লাসে আমি পার্ট 1 পড়িয়েছি, অর্থ ব্যবস্থাপনা, বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। বাজেট কি পড়িয়েছি, বাজেটের প্রয়োজনীয়তা, বাজেটের খাত সম্পর্কে পড়িয়েছি। আজকে পার্ট 2 পড়াবো। পার্ট 2 বাজেট তৈরির নিয়ম। গত ক্লাসে আমি বাজেট তৈরির নিয়ম কতগুলো আলোচনা করছি, নিয়ম 3টা আলোচনা করে বাকিগুলো আজকে আলোচনা করব। গতকাল যেগুলো আলোচনা করেছি আর একটু আমাদেরকে বলতেছি। বাজেট তৈরির নিয়ম, বাজেট তৈরির অনেকগুলো নিয়ম রয়েছে, তার মধ্যে 6টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। বাজেট তৈরি করার সময় এই নিয়মগুলো সঠিকভাবে সুন্দরভাবে যদি নিয়ম অনুযায়ী নিয়ম মাফিক বাজেট তৈরি করা হয়, তাহলে বাজেটটা কি হবে, যথার্থ ও কার্যকরী হবে। বাজেট তৈরির নিয়ম, বাজেট তৈরির কতগুলো নিয়ম আছে যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। প্রতিটি কাজ যেমন নিয়ম মাফিক না করলে কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব হয় না, তেমনি বাজেট করার সময় নিয়ম অনুযায়ী না করলে বাজেট যথার্থ এবং কার্যকরী হবে না। বাজেট তৈরি করার নিয়মগুলো আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে, বাজেট সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়। বাজেট সাধারণত কি ভিত্তিতে করা হয়? মাসিক ভিত্তিতে করা হয়। তাই মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে নিতে হবে, অর্থাৎ মাসের কত পরিমাণ টাকা আয় হচ্ছে তা নির্ধারণ করে নিতে হবে আগে। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হবে। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম কি করতে হবে, উৎসের দিকে, কোন উৎস থেকে আয় হচ্ছে সব দিকে কি নজর দিতে হবে। যেহেতু অর্থ দিয়ে বাজেট তৈরি করা হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। যেহেতু অর্থ দিয়ে বাজেট তৈরি করতে হয়, বাজেট তৈরি করতে হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। মোট কত পরিমাণ আয় হচ্ছে তা নির্ণয় করতে হবে। যে সময়ের বাজেট করা হবে সে সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। যে সময়ে বাজেট করা হবে সে সময়ে কি করতে হবে, পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা রয়েছে, প্রয়োজনীয় দ্রব্য যেমন সেবাকর্ম একটি তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান প্রধান খাতে শ্রেণীভুক্ত করে, যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। তাহলে যে সময়ে বাজেট করা হবে সেই সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। এরপর 3 নম্বর নিয়মে যায়, তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মোট নির্ধারণ করার আগে তালিকাভুক্ত যেগুলো তালিকা করা প্রয়োজনীয় দ্রব্য তালিকাভুক্ত করা হবে, তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজার দর সঠিকভাবে জানতে হবে। তাহলে তালিকাভুক্ত যেসব দ্রব্য এগুলোর কি করতে হবে, মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের কি করতে হবে, বাজার দর সঠিকভাবে জানতে হবে। এরপর সবগুলো মূল্য একত্রে বাজেটের অন্তর্ভুক্ত করতে হবে। এরপর সবগুলো মূল্য কি করতে হবে, একত্রে বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামত নেওয়া ভালো। পরিবারে অনেক সদস্য থাকে, মা বাবা ভাই বোন দাদা দাদি, সবার কি নিতে হবে, মতামত নেওয়াটাই ভালো। তাহলে বাজেট করার সময় সবার যদি মতামত নেওয়া হয়, তাহলে সেই মতামত অনুযায়ী যদি বাজেটটা তৈরি করা হয়, তাহলে বাজেট কি হবে, যথার্থ এবং কার্যকরী হবে।
বিভিন্ন সদস্যের কাছ থেকে বিভিন্ন দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করে ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। তাহলে যদি ভালোভাবে কোনো দ্রব্যমূল্যের মূল্য জানা না থাকে তাহলে বাজেট কি হবে? বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাহলে এটা হচ্ছে কি, এটা নিয়ম বাজেট করার সময় যে নিয়মটা পালন করতে হবে সেটা হচ্ছে কি, সব দ্রব্য মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজার দর সঠিকভাবে জানতে হবে। আর সঠিকভাবে জানার জন্য পরিবারের প্রতিটি সদস্যদের মতামত নেওয়া ভালো। তাহলে বিভিন্ন সদস্যের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে। আয় আর ব্যয়ের মধ্যে সমতা থাকে। ব্যয় যেন কখনো আয়ের অঙ্কের থেকে বেশি না হয়। ব্যয় যেন আয়ের অঙ্কের থেকে বেশি না হয়, তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এই অবস্থার মোকাবেলা করা যায়। তাহলে আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। আনুমানিক আয়ের সাথে কি করতে হবে? ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে। ব্যয় যেন কখনো আয়ের অঙ্ক থেকে বেশি না হয়। ব্যয় যেন কখনো আয়ের অঙ্ক থেকে বেশি না হয়। অর্থাৎ যে পরিমাণ আয় করতে হবে সেই পরিমাণ ব্যয় করতে হবে। আয়ের চেয়ে ব্যয় হলে তাহলে বাজেট সম্পূর্ণ যথার্থ পরিমাণ কার্যকরী হবে না এবং যথার্থ ফলও পাওয়া যাবে না। তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এই অবস্থা মোকাবেলা করা যায়। তবে পারিবারিক যদি আয় বাড়ানো যায়, খরচের পরিমাণটা যদি কমানো যায় তাহলে আয় আর ব্যয়ের মধ্যে সমতাটা রক্ষা হবে। না হয় সমতা যদি রক্ষা না হয় তাহলে বাজেট কখনো কার্যকরী হবে না। এরপর আসলে পরে 5 নম্বর নিয়মে আসি। কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তা কি করতে হবে? নির্ধারণ করতে হবে। সাধারণত খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। খাদ্য খাতে সবচেয়ে বেশি কি করতে হবে? খরচ করতে হবে। যেমন খাদ্য খাতে কি আছে? শুকনো বাজার, যেমন কি চাল, ডাল, আটা, চিনি, চা, সেমাই, বিভিন্ন শুকনো মশলা ইত্যাদি, এগুলো হচ্ছে খাদ্য খাতে। এরপর কাঁচা বাজার যেমন রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফল, এগুলোর ক্ষেত্রে বেশি পরিমাণ টাকা বরাদ্দ রাখতে হবে। মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেট খাদ্য খাতে শতকরা 40 থেকে 60% পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেট কি করতে হবে? বাজেটের ক্ষেত্রে খাদ্য খাতে শতকরা 40 থেকে 60% পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। পক্ষান্তরে নিম্নবিত্তের বাজেটে এই খাতে আয়ের শতকরা 80% খরচ হতে পারে। পক্ষান্তরে কি হয়? নিম্নবিত্তের বাজেটে এই খাতে শতকরা 80% খরচ হতে পারে। আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে ব্যয়ও তত কমে যায়। তাহলে আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে ব্যয়ও তত কমে যায়। সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে। সঞ্চয় হচ্ছে ভবিষ্যৎ তহবিল, ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়। এরপর আসলে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকের ফি, ওষুধ ও
পত্য এগুলোর ক্ষেত্রে বরাদ্দ দিতে হবে। এরপর পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়। পরিশেষে বাজেটটিকে কি করতে হবে? পরীক্ষা করে দেখতে হবে যে যেন তা বাস্তবায়ন করা যায়। কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেটকে বাস্তবমুখী করা যায়। কয়েকটা বিষয় যদি বিবেচনা রাখা যায় তাহলে বাজেটটিকে কি করা যায়? বাস্তবমুখী করা যায়। যেমন প্রত্যেক সদস্যদের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা জরুরি। অর্থাৎ পরিবারে অনেক সদস্য থাকে, যেমন মা, বাবা, ভাই, বোন। সব ক্ষেত্রে প্রত্যেক সদস্যদের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা জরুরি। খেয়াল রাখা যেমন প্রয়োজন, জরুরি অবস্থায় মোকাবেলা করাও জন্য কিছু বাড়তি অর্থ সবসময় হাতে রাখা। অর্থাৎ জরুরি অবস্থা মোকাবেলা, হঠাৎ করে কোনো প্রয়োজন দেখা দিয়েছে টাকার, সেক্ষেত্রে কিছু বাড়তি অর্থ সবসময় কি রাখতে হবে? হাতে রাখতে হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে খেয়াল রাখা, দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে ইত্যাদি। এটা হচ্ছে 6 নম্বর নিয়ম। তাহলে বাজেট তৈরির কি কি নিয়ম রয়েছে? বাজেট তৈরির 6টা নিয়ম রয়েছে প্রধানত। যে এই 6টা নিয়ম আমি আলোচনা করছি, আমি একটু বলছি, আলোচনা করছি। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে ভালো করে, বারবার পড়তে হবে, তাহলে মনে রাখতে হবে, মনে রাখা যাবে একটু লিখতে। বাজেট তৈরির নিয়ম। বাজেট তৈরির কতগুলো নিয়ম রয়েছে যা অনুসরণ করে প্রত্যেক বাজেট তৈরি করা যায়। প্রতিটি কাজ যেমন নিয়ম মাফিক না করলে কতগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব নয়, তেমনি বাজেট করার সময় নিয়ম অনুযায়ী না করলে বাজেট যথার্থ ও কার্যকরী হবে না। তাহলে প্রথম নিয়মটা কি? বাজেট সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়, তাই মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে নিতে হবে। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হবে। যেহেতু অর্থ দিয়ে বাজেট করতে হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। এরপর যে সময়ে বাজেট করা হবে সেই সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। যে সময়ের বাজেট করা হবে সে সময়ের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। তাহলে যে সময়ে বাজেট করা হবে সে সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। তাহলে যে সময়ের বাজেট তৈরি করা হবে সে সময় কী করতে হবে? পরিবারের বিভিন্ন সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। তাহলে প্রয়োজনীয় দ্রব্যগুলো কী করতে হবে? প্রধান প্রধান খাতে শ্রেণীভুক্ত করতে হবে। এরপর প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নামও কী করতে হবে? উল্লেখ করতে হবে। তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজার দর সঠিকভাবে জানতে হবে। এরপর সবগুলোর মূল্য একত্রে বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। এই ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামত নেওয়া ভালো। বিভিন্ন সদস্যদের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাহলে ভালোভাবে না জেনে যদি দ্রব্যমূল্য নির্ধারণ করা হয় তাহলে বাজেট বাস্তবায়নে অনেকগুলো অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটি সমতা
রক্ষা করতে হবে, অর্থাৎ প্রতি মাসে যে বাজেটটা করা হয় ওই বাজেট নির্ধারণ করতে, বাজেটে যে যে টাকাগুলো বরাদ্দ করতে হবে তা আয়ের পরিমাণের উপর, কতগুলো আয় হচ্ছে, কোন কোন দিকে আয়ের উৎস রয়েছে সেগুলো হিসাব করে আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে, আয় ও ব্যয়ের মধ্যে কি থাকে, সমতা থাকে। ব্যয় যেন কখনো আয়ের অঙ্ক থেকে বেশি না হয়, আয়ের অঙ্ক থেকে কি না হয়, বেশি না হয়। তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এই অবস্থা কি করা যায়, মোকাবেলা করা যায়। যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় তখন কি করতে হবে, পারিবারিক আয়টা বাড়িয়ে ফেলতে হবে, বাড়িয়ে অথবা খরচের পরিমাণটা কমাতে হবে। দুইটা, একটা হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তখন কি করতে হবে, আয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে অথবা খরচের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তাহলে এই অবস্থায় মোকাবেলা করা যায়। কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। সাধারণত খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে শতকরা 40 থেকে 80% পর্যন্ত বরাদ্দ দিতে হবে। মধ্যবিত্তের ক্ষেত্রে কি করতে হবে, পরিবারগুলোর ক্ষেত্রে বাজেটে খাদ্য খাতে শতকরা 40 থেকে 80% পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। পক্ষান্তরে নিম্নবিত্তের বাজেটে এই খাতে আয়ের শতকরা 80% খরচ হতে পারে। আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে ব্যয়ও তত কমে যায়। সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে। সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে। পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়। বাজেট হয়ে গেলে তারপর বাজেটটাকে কি করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়। কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেটকে বাস্তবমুখী করা যায়। কয়েকটা বিষয় যদি বিবেচনায় রাখা যায় তাহলে বাজেটকে কি করা যায়, বাস্তবমুখী করা যায়। যেমন প্রত্যেক সদস্যদের প্রয়োজনগুলো দিকে খেয়াল রাখা, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য কিছু বাড়তি অর্থ সবসময় হাতে রাখা। জরুরি অবস্থা মোকাবেলা করতে অনেক সময় হঠাৎ করে কোনো জরুরি ক্ষেত্রে টাকার প্রয়োজন দেখা দিতে পারে, তাই জরুরি অবস্থার মোকাবেলা করার জন্য কিছু বাড়তি অর্থ সবসময় হাতে রাখা, দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে খেয়াল রাখা ইত্যাদি। এরপর আসো সুষম বাজেট কাকে বলে, ঘাটতি বাজেট কাকে বলে, উদ্বৃত্ত বাজেট কাকে বলে, এগুলো খুব ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্নে আসে। তাহলে সুষম বাজেটটা কি এ সম্পর্কে একটু জেনে নিই। আয় ও ব্যয়ের পরিমাণ যদি সমান থাকে, অর্থাৎ যে পরিমাণ আয় হচ্ছে সেই পরিমাণ যদি ব্যয় হয়, তাহলে আয় ও ব্যয়ের পরিমাণ যদি সমান হয় এরকম বাজেটকে কি বলা হয়, সুষম বাজেট। আয় ও ব্যয়ের পরিমাণ যদি সমান হয় এরকম বাজেটকে কি বলা হয়, সুষম বাজেট। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে বলে ঘাটতি বাজেট, অর্থাৎ আয় যে পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ যদি ব্যয় হয় তাকে কি বলা হয়, ঘাটতি বাজেট। এছাড়া বাজেটে যদি আয়ের চেয়ে ব্যয় কম হয় তখন তাকে কি বলা হয়, উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেট হলো সবচেয়ে কি বাজেট, ভালো বাজেট, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়টা কম হচ্ছে। ঘাটতি বাজেট কখনো কাম্য নয়, অর্থাৎ ঘাটতি বাজেট আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে যায়, এটা হচ্ছে ঘাটতি বাজেট। এর কারণ এইরকম বাজেটে ঋণের বোঝা বাড়ে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তখন ঋণের পরিমাণটা বেশি পরিমাণ বেড়ে যায়। তাহলে আয় ও ব্যয়ের পরিমাণ সমান যদি হয় তাকে কি বলা হয়, সুষম বাজেট। আর যে যে বাজেটে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয় তাহলে সে বাজেটকে কি বলা হয়, ঘাটতি বাজেট। এছাড়া বাজেটে যদি আয়ের চেয়ে ব্যয় কম হয় তখন তাকে কি বলা হয়, উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেট হলো সবচেয়ে ভালো বাজেট, যেহেতু আয়ের চেয়ে ব্যয়টা খুব কম পরিমাণ হয়।
তাহলে উদ্বৃত্ত বাজেটটা সবচেয়ে ভালো বাজেট, আর ঘাটতি বাজেট কখনো কাম্য নয়। ঘাটতি বাজেট হচ্ছে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে, তাই কি এই বাজেটে কি হয়, ঋণের বোঝাটা বেশি হয়। এরপর আমরা পার্ট 3-এ যাই। পার্ট 3 হচ্ছে সময় ও শক্তির ব্যবস্থাপনা, সময় তালিকার প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয়। সময় ও শক্তির ব্যবস্থাপনা। পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সময় হচ্ছে পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। সময় এমনই এক সম্পদ যা কখনোই থেমে থাকে না বা কারোর জন্য অপেক্ষা করে না। সময় সবচেয়ে সীমিত সম্পদ যা অন্য কোনো অবস্থাতে বাড়ানো বা কমানো যায় না। অর্থাৎ সময়কে বাড়ানোও যাবে না, আবার কমানোও যাবে না। সময় কখনো সঞ্চয় করা যায় না, সময় আবার কখনো কি করা যায় না, সঞ্চয় করা যায় না, বরং কোনো না কোনো কাজে একে ব্যবহার করতে হয়। তো যে ব্যক্তি যত বেশি অর্থবহ কর্মসূচি দিয়ে যথাযথভাবে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারে, জীবনে সেই তত বেশি কি হবে, সফলতা অর্জন করতে পারে। সময়কে যথাযথ ব্যবহার করে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাহলে সময়কে যথাযথ ব্যবহার করে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সময়কে যথাযথভাবে ব্যয় করার জন্য প্রতিটি ব্যক্তিরই দৈনিক 24 ঘন্টার সময়ের একটি পরিকল্পনা করা প্রয়োজন। অর্থাৎ সময়কে যথাযথ ব্যবহার করার জন্য প্রতিটি ব্যক্তিরই দৈনিক 24 ঘন্টা সময়ের একটি পরিকল্পনা করা প্রয়োজন। কোনো দিনের শুরু কোনো দিনের শুরু থেকে আবার নতুন দিন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে কি কি কাজ করা প্রয়োজন, কখন করা প্রয়োজন এবং দৈনিক নির্ধারিত কাজের জন্য কতটুকু সময় ব্যয় হবে ইত্যাদি বিবেচনা করে সময় তালিকা বা সময় পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রত্যেক মানুষের জীবনে সময় যেমন তার একান্ত নিজস্ব সম্পদ, সেরকম সময় তালিকাও প্রত্যেক ব্যক্তিরও পৃথক হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তির অভ্যাস, প্রয়োজন, পছন্দ, চাহিদা ইত্যাদি ভিত্তিতে সময় তালিকা তৈরি হয়। তাহলে সময় ও শক্তির ব্যবস্থাপনা, সময় ও তালিকার প্রয়োজনীয়তা বিবেচ্য বিষয়। এটা হচ্ছে সময়ের গুরুত্ব। অর্থাৎ পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অত্যন্ত কি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সময় এমনই এক সম্পদ যা কখনো কি করা যায় না, বাড়ানো যায় না, আবার কমানো যায় না। এটা আবার কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থেমে থাকে না। তাই সময় কখনো, আবার সময়কে কখনো কি করা যায় না, জমিয়ে রাখা যায় না বা সঞ্চয় করা যায় না। কোনো না কোনো কাজে একে একে ব্যবহার করতে হয়। কোনো না কোনো কাজে কি করতে হবে, ব্যবহার করতে হবে। যে ব্যক্তি যত বেশি অর্থবহ কর্মসূচি দিয়ে যথাযথভাবে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারে, জীবনে সেই তত বেশি কি হতে পারে, সফলতা অর্জন করতে পারে। সময়কে যথাযথভাবে ব্যবহার করে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সময়কে যথাযথভাবে ব্যয় করার জন্য প্রতিটি ব্যক্তিরই দৈনিক 24 ঘন্টা সময়ে একটি কি করতে হবে? পরিকল্পনা করা প্রয়োজন। কোনো দিনের শুরু থেকে আবার নতুন দিন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে কি কি কাজ প্রয়োজন, কখন করা প্রয়োজন এবং দৈনিক নির্ধারিত কাজের জন্য কতটুকু সময় ব্যয় হবে ইত্যাদি বিবেচনা করে সময় তালিকা বা সময় পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রত্যেক মানুষের জীবনে সময় যেমন তার একান্ত নিজস্ব সম্পদ, সেরকম সময় তালিকাও প্রত্যেক ব্যক্তির কি হয়? পৃথক হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তির অভ্যাস, প্রয়োজন, পছন্দ, চাহিদা ইত্যাদি ভিত্তিতে সময় তালিকা তৈরি করা হয়। এরপর আমরা যাই সময় তালিকার প্রয়োজনীয়তা। সময় যে তালিকা করা যায় সেটার প্রয়োজনীয়তা। কি কি প্রয়োজনীয়তা রয়েছে? দৈনিক কাজগুলোকে সময় অনুযায়ী লিখিতভাবে লিপিবদ্ধ করে সময় তালিকা তৈরি করতে হয়। অর্থাৎ দৈনন্দিন কাজগুলোকে সময় অনুযায়ী লিখিতভাবে লিপিবদ্ধ করে সময় তালিকা তৈরি করতে হয়। তালিকাটি এমন স্থানে রাখতে হবে যাতে সহজে কি করে সবার নজরে পড়ে। তালিকা দেখে কাজ করতে থাকলে এক সময় তা অভ্যাস পরিণত হবে। তালিকা দেখে কি করতে হবে? তালিকা দেখে কাজ করতে থাকলে এক সময় তা অভ্যাসে পরিণত হবে। এর ফলে সময় মতো সব কাজ সম্পূর্ণ করার ভালো অভ্যাস গড়ে ওঠে এবং সময়ের অপচয় করার প্রবণতা কমে যায়। সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে জীবনের সফলতা আনয়ন করা সম্ভব হয়। তাহলে সময় তালিকার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। কি কি প্রয়োজনীয়তা রয়েছে? দৈনন্দিন কাজগুলো সময় অনুযায়ী লিপিবদ্ধভাবে লিপিবদ্ধ করে সময় তালিকা তৈরি করতে হয়। তালিকাটি এমন স্থানে রাখতে হবে যাতে সহজে কি সবার নজর পড়ে। তালিকা থেকে কাজ করতে থাকলে এক সময় তা অভ্যাসে পরিণত হবে। এর ফলে সময় মতো সব কাজ সম্পূর্ণ করার ভালো অভ্যাস গড়ে ওঠে এবং সময়ের অপচয়ও কি হয়ে যায়? প্রবণতা কমে যায়। অর্থাৎ সময়কে যদি আমরা একটা ভাগ করে 24 ঘন্টাকে যদি একটা তালিকাভুক্ত করা হয়, সময়কে ভাগ করে কোন সময়কে কোন কাজে লাগাবো সেটা যদি করা হয়, তাহলে সময়টা কি সময় মতো সব কাজ কি হবে? সম্পূর্ণ হবে, ভালো অভ্যাসও গড়ে ওঠে এবং সময়ের অপচয় করার প্রবণতাও কি কমে যায়। সময় ব্যবহারের মাধ্যমে জীবনের সফলতা আনয়ন করা সম্ভব হয়। সময় তালিকার প্রয়োজনীয়তা আলোচনা করছি। করণীয় কি কি প্রয়োজনীয়তা রয়েছে? করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা হয়। কারণ কোন কাজ একান্ত প্রয়োজন, কোন কাজ করলে ভালো হয়, আবার কোন কাজ প্রয়োজনীয় বাদ দেওয়া যায়, এসব কিছু বিবেচনা করে সময় তালিকা করা হয়। করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। করণীয় কাজ কি কি রয়েছে? সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে কি যাওয়া যায়? স্পষ্ট ধারণা হয়। কারণ কোন কাজ একান্ত প্রয়োজন, কোন কাজ করলে ভালো হয় ও কোন কাজ প্রয়োজনীয় বাদ দেওয়া যায়, এইসব কিছু বিবেচনা করে সময় তালিকা করা হয়। সময় মতো কাজ করার অভ্যাস হয়। কাজের সময় নির্ধারিত থাকে বলে নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করার প্রবণতা থাকে, যা ভবিষ্যতে অভ্যাসে পরিণত হয়। কাজের সময় নির্ধারিত থাকে বলে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার প্রবণতা থাকে, যা ভবিষ্যতে অভ্যাসে কি হয়? পরিণত হয়। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। সময় তালিকা করলে কোন কাজগুলোর জন্য সময় অপরিবর্তনীয়, আবার কোন কাজগুলো প্রয়োজনে রদবদল করা যায় সেই বিষয়ে ধারণা জন্মে। যেমন ডাক্তারের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, দুপুরের ধর্মীয় কাজ, এই সময়গুলো ইচ্ছে করলে বদলানো যায় না। অর্থাৎ ডাক্তারের কাছে যাওয়া, এটা তো চেঞ্জ করা যাবে না।
স্কুলে যাওয়ার সময়টাও কি পরিবর্তন করা যাবে না। দুপুরের ধর্মীয় কাজ এগুলো কি পরিবর্তন করা যায় না। সময়ের কাজ সময়ে করে ফেলতে হয়, ইচ্ছে করলেও বদলানো যায় না। তবে ঘুমের সময়, গল্প করার সময় ও পড়ার সময় প্রয়োজনে কি করা যায়, বদলানো যায়। অর্থাৎ সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। সময় তালিকা করলে কোন কাজগুলোর জন্য সময় অপরিবর্তনীয় এবং কোন কাজগুলো প্রয়োজনে রদবদল করা যায় সেই বিষয়ে ধারণা জন্মে। যেমন ডাক্তারের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, দুপুরের ধর্মীয় কাজ, এই সময়গুলো ইচ্ছে করলে বদলানো যায় না। তবে ঘুমের সময়, গল্প করার সময় ও পড়ার সময় প্রয়োজনে বদলানো যায়। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। সময় তালিকায় কোন কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে তা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ সে অনুযায়ী কাজ করতে গিয়ে প্রতিটি কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে ধারণা সৃষ্টি হয়। সময় তালিকার কোন কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে তা নির্দিষ্ট করতে হয়। সুতরাং সে অনুযায়ী কাজ করতে গিয়ে প্রতিটি কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে ধারণা সৃষ্টি হয়। কাজের প্রয়োজনীয় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। সময়ের তালিকার প্রয়োজনীয়তা। এরপর অবসর বিনোদন সম্ভব হয়। সময় তালিকার কাজের সাথে সাথে বিশ্রাম ও অবসরের বিনোদনের ব্যবস্থা রাখতে হয়। ফলে অবসর বিনোদন ভোগ করার সুযোগ থাকে, যা ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনায় কাজ করার প্রেরণা যোগায়। অবসর বিনোদন সম্ভব হয়। সময় তালিকায় কাজের সাথে সাথে বিশ্রাম ও অবসর বিনোদনের ব্যবস্থা রাখতে হয়। ফলে অবসর বিনোদন ভোগ করার সুযোগ থাকে, যা ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনায় কাজ করার প্রেরণা যোগায়। কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। সময় তালিকা করলে সময় মতো রুটিন মাফিক কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। ফলে অভ্যাসের কারণে কাজে দক্ষতা ও গতিশীলতা বাড়ে। সৃজনশীল কাজ করার সময় ও সুযোগ পেয়ে বিভিন্ন রকম কাজের দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে কিভাবে? সময় তালিকা করলে সময় মতো রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন হয়ে যায়। ফলে অভ্যাসের কারণে কাজে দক্ষতা ও গতিশীলতা বাড়ে। সৃজনশীল কাজ করার সময় ও সুযোগ পেয়ে বিভিন্ন রকম কাজের দক্ষতা বৃদ্ধি পায়। কাজের দক্ষতাও বাড়ে আর অভিজ্ঞতা আর গতিশীলতা বাড়ে। তাহলে সময় তালিকার প্রয়োজনীয়তা কী কী প্রয়োজনীয়তা রয়েছে? করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। সময় মতো কাজ করার অভ্যাস হয়। সময়ের সাথে কাজের সম্বন্ধে ধারণা বাড়ে। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। অবসর বিনোদন সম্ভব হয়। অবসরে বিনোদন সম্ভব হয়। কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। তাহলে আজকে আমরা কি পড়েছি? আজকে আমরা কি জেনেছি? বাজেট তৈরির নিয়ম সম্পর্কে জেনেছি। 6টা নিয়ম রয়েছে, 6টা নিয়ম সম্পর্কে জেনেছি। এরপর সময় ও শক্তির ব্যবস্থাপনা, সময় তালিকার প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয় সম্পর্কে জেনেছি। সময় তালিকার প্রয়োজনীয়তা কী কী প্রয়োজনীয়তা রয়েছে? করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। সময় মতো কাজ করার অভ্যাস হয়। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। অবসর বিনোদন সম্ভব হয়। অবসরে কি হয়? বিনোদন সম্ভব হয়। কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। তাহলে কাজের সময় তালিকার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জেনেছি।
তাহলে আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, সবাই জয়েন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।